নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ 23শে অক্টোবর, মানে দুর্গাপুজো চলে গেছে। বিজয়ের বিষণ্ণতা কেটে গিয়ে লক্ষ্মী পুজো পার। তবু বাঙালিদের এই মুহূর্তে মন ভালো নেই। বিষণ্ণতা আবার নতুন করে বোধহয় বাঙালিদের ঘরে ঘরে ছেয়ে আসছে। কারণটা পশ্চিমবঙ্গ নয়, মূলত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের যে বর্ডার, সেইখানে যে তুষার ধস হয়েছে, সেই ধসের কারণে বেশ কিছু ট্রেকিং করা অভিযাত্রী তারা প্রাথমিকভাবে নিখোঁজ হয়েছিলেন এবং পরবর্তীতে জানা গেছে তারা অনেকেই আমাদের মধ্যে আর নেই। কলকাতার কিছু মানুষজন এবং শহরতলিতে নদিয়ার রানাঘাট বা হাওড়ার বাগনান এইরকম বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষজন গেছিলেন ট্রেকিং করতে, তারা কিন্তু আজকে আমাদের থেকে বহু দূরে, অজানা দেশে। এ ব্যাপারেই আজকে আমরা সংকেত মিডিয়ার দর্শকদের সাথে এমন দুজনকে আপনাদের সামনে এনেছি, যারা এই ট্রেকিং, এই বিভিন্ন শৃঙ্গ সামিট করার ক্ষেত্রে বিভিন্ন সময় মুন্সিয়ানা দেখিয়েছেন এবং তারা বছরের পর বছর এই ধরনের সমস্যা, এই তুষার ধস এবং আরও যেসব পাহাড়ে আরোহণ করতে গেলে যেসব সমস্যা হয় সেগুলোকে খুব কাছ থেকে দেখেছেন, একেবারে ছুঁয়ে দেখা যাকে বলে আর কি। আমরা এরকম দুজন মানুষকে এই মুহূর্তে আমরা সংকেত মিডিয়া স্টুডিওতে পেয়ে গেছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট কলকাতা পুলিশের বিশিষ্ট আধিকারিক, যিনি কলকাতা পুলিশের বাইরে গিয়েও তার একটা অন্য পরিচয় তাকে উজ্জ্বল করে তুলেছে, সেই উজ্জ্বল রায়, যিনি দীর্ঘদিন ধরে পাহাড়ের সঙ্গে ঘর করেছেন। পাহাড়ই তার প্রথম পরিচয় বা প্রেম, এই হিসাবেই তিনি নিজেকে মনে করেন। যিনি 2013-তে মাউন্ট এভারেস্ট সামিট করেছেন এবং কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের রেস্কিউ ডিপার্টমেন্টের অন্যতম দায়িত্ব সামলেছেন বছরের পর বছর। তিনি দেখেছেন বিভিন্ন সময় যে এই ধরনের মানুষ হারিয়ে গেলে কিভাবে তাদেরকে নিয়ে আসতে হয়। তার কাছ থেকে আমরা শুনে নেব অনেক অজানা কথা এবং এই ধরনের বিপদ কেন ঘটে সেইগুলো নিয়ে কথা। অন্যদিকে আমার বাঁদিকে রয়েছেন দেবরাজ দত্ত, যিনি 2016-তে মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং একটি মাউন্টেনিং সংস্থার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং বিভিন্ন প্রত্যেক বছরই প্রায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনকে সঙ্গে নিয়ে পর্বতশৃঙ্গে অভিযান তিনি করেন। সেই কথা বলতে গিয়ে এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি, বুঝতেই পারছেন যে উত্তরাখণ্ডে যে ধস, আমরা জানি লামখাগা পাস, যেখানে আমরা কয়েকদিন আগে তুষারপাত হয়েছে এবং সেই তুষারপাতের কারণে বেশ কিছু মানুষজন যারা আমাদের সঙ্গে নেই। কিন্তু প্রশ্ন উঠবে, কেন নেই, কি ঠিক ঘটেছিল, এই তুষারপাত হলে কি করতে হয়। আজকে এই মানুষগুলো পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলেন চিরতরে। কি বলবেন এই অনুভূতি? আমি প্রথমেই চলে আসবো উজ্জ্বল রায়ের কাছে। উজ্জ্বলদা, যদি একটু বলেন যে এই ধরনের ঘটনা কেন ঘটে, যারা যান তারা কোন জায়গাতে কি ল্যাক করলে, এটা কি সম্পূর্ণভাবে প্রাকৃতিক বিপর্যয়, নাকি একটু মুন্সিয়ানা দেখালে একটু ভালো হতো, হয়তো বাঁচার স্কোপ তৈরি হতো? আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন? প্রথমত, প্রাকৃতিক দুর্যোগের কাছে কোনো কিছুই সামলানো, মানে তাকে সামলানো কারো পক্ষেই সম্ভব নয়। এটাকে মেনে নিয়ে তারপরে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ পাহাড়ে গেলে এইরকম প্রত্যন্ত জায়গায়, যে সমস্ত জায়গাতে আমাদের ট্রেকিং বা এক্সপিডিশন হয়, সেই সমস্ত প্রত্যন্ত জায়গায় যখনই আমরা পাহাড়ে এবং হাই অল্টিটিউড এই সমস্ত জিনিসটাকে মাথায় রেখে যখন সেখানে আমরা যাই, সেখানে এই ধরনের পরিস্থিতির উদ্ভব যে কোনো সময় হতে পারে, এই চিন্তাটা আমাদের মাথাতে থাকা উচিত। এবং আমরা সেই চিন্তার উপরে বেস করেই আমরা ঠিক করি যে কিভাবে আমরা যাব, সেখানে যেতে গেলে কি কি ধরনের গ্যাজেটস বা উপকরণ আমাদের সঙ্গে নিতে হবে, কি রকমের ধরনের খাদ্য থাকা দরকার, কি ধরনের পোশাক থাকা দরকার, কি রকম জুতো, তার সাথে আরও কোনো আনুষঙ্গিক জিনিস লাগবে কিনা, সেই যে প্ল্যানিং, সেই জিনিসটাকে ঠিক মতো করে আমরা সেই পথে এগোব।
এটা হচ্ছে নর্মালি হওয়া উচিত। এই আজকের আজকের যে পরিস্থিতির কথা বলছো আমি জানি না, আমি প্রথমেই বলে রাখি, প্রত্যেকটি মৃত্যু ভীষণ মর্মান্তিক, এবং এই যে ঘটনা ঘটেছে তাতে আমরা মর্মাহত, এবং প্রত্যেকের পরিবারকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা আমার অন্তত নেই। এই জানিয়ে তারপরে আমি বলতে চাইছি যে কারোর দোষগুণ বিচার করার কথা এখানে করছি না, কিন্তু যেই পরিস্থিতিতে পরবর্তীকালে আমরা আরও হয়তো একটু ভালো জায়গায় পৌঁছাতে পারবো, এতগুলো প্রাণকে আমাদের বিসর্জন দিতে হবে না, সেই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। এবার তুমি কি বলছিলে বলো। না, এইবারে যে ঘটনাটা ঘটলো, কি মনে হয় যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কি ঘটেছিল? দুটো জায়গাতে ঘটনাগুলো দেখা যাচ্ছে এখন। একটা হচ্ছে কানাকাটা পাস, যেটা সুন্দরডুঙ্গা অঞ্চলে, আরেকটি হচ্ছে লামখাগা পাস, যেটি উত্তরাখণ্ড থেকে হিমাচলের কিন্নর ডিস্ট্রিক্টে পৌঁছানোর একটি রাস্তা, পায়ে চলা পথ, লামখাগা পাস। দুটি, যেমন লামখাগা পাসের উচ্চতা মোটামুটি 17,500 ফুটের কাছাকাছি, আর কানাকাটা পাসের উচ্চতা প্রায় 15,000 ফুটের কাছাকাছি। তো এই দুটি কিন্তু প্রকৃত অর্থে হাই অল্টিটিউড বলে স্বীকৃত। তাহলে হাই অল্টিটিউডে যাবার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একটা যেমন আছে, তার সাথে সাথে একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে। প্রশিক্ষণ আমি বলতে চাইছি যে একটা জায়গায় যাওয়ার এটা কোনো ট্যুর নয়, যে আমি একটা ট্যুর প্ল্যান করলাম চলে গেলাম, যেখানে সমস্ত ফেসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস আমার হাতের কাছে রয়েছে। আমি কিন্তু যখনই এই ধরনের কোনো এক্সপেডিশনে যাচ্ছি, সেখানে কিন্তু একটা জায়গাতে গিয়ে যাওয়ার পর থেকে আমার পার্মানেন্ট শেল্টার কিছু থাকছে না, সবটাই টেম্পোরারি শেল্টার। সেই টেম্পোরারি শেল্টার করতে 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 আমি এগিয়ে যাচ্ছি। আমার সমস্ত খাবার, আমার যা কিছু প্রয়োজনীয়, সবটাই আমি বা আমার পোর্টারকে সঙ্গে নিয়ে বহন করে নিয়ে একটা জায়গা থেকে একটা জায়গায় চলতে থাকছি। তাহলে এই সমস্ত জায়গায় যাওয়ার ক্ষেত্রে কি ধরনের টেরিন, মানে সেই জায়গাটা কেমন হবে, সেই জায়গাতে আমি যখন সেখানে যাব আমার কি ধরনের পরিস্থিতি আসতে পারে, এবং সেই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য কি ধরনের প্রক্রিয়া বা কি ধরনের জিনিস আমার জানা দরকার, নলেজ, এই নলেজটার অভাব ছিল কিনা, এটা একটা বড় ব্যাপার। আমি আজকালকার দিনে যেটা হয়েছে, খুব অনেক যুবক যুবতী যারা কিনা ট্রেকিংয়ে খুব আগ্রহী হয়েছে, এবং এই আগ্রহটা আমরা খুব একটা সময় খুব আনন্দের সঙ্গেই নিচ্ছি, আজও আনন্দের সঙ্গে নিচ্ছি যে আমাদের এই ফ্র্যাটার্নিটিতে প্রচুর লোকজন আসছে। সঙ্গে সঙ্গে যে জিনিসটা ভাবতে হচ্ছে, সেই জিনিসটা ভাবতে হচ্ছে যে এই হুজুকে পড়ে যারা চলে আসছেন, যারা কিনা এই ফ্র্যাটার্নিটির বেসিক যে ট্রেনিং, বেসিক যে মূল যে কথাগুলো, সেই জিনিসগুলোকে না জেনে যদি কেউ চলে আসেন, সেটা ফ্যাটাল হতে পারে। যেটা আমার মনে হয়েছে এই পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবং আজকের যে ঘটনা দুটো হয়েছে লামখাগাতে এবং কানাকাটা পাশে, তাতে কিছুটা হলেও এই ধরনের কিছু গাফিলতি আমাদের মধ্যে থেকে গেছে। আমি আপনার কাছে আসছি, আমি দেবরাজবাবুর কাছে আসি। আমি একটু অন্য পুরনো কথায় চলে আসি। আমার যতটুকু মনে পড়ে যে আপনি 2016-তে এভারেস্ট সামিট করেছেন, আপনি কিন্তু চেষ্টা করেছিলেন 15 এবং 14-এ। 14-র কথা আমার মনে পড়ে যে 14-তে আপনি বেস ক্যাম্প অব্দি পৌঁছে গেছিলেন, কিন্তু সেখানেও একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, প্রচুর মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, আপনাকে ফেরত আসতে হয়েছিল। তো প্রাকৃতিক বিপর্যয় তো আছেই, কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি কোনবার সামিট করতে যাব, কখন ট্রেকিং করব, কখন করব না, সেটা বোধহয় আমাদেরকে ওই মুহূর্তে ভাবতে হয় নাকি? আপনি কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, পর্বতারোহণ এমন একটা খেলা যেখানে পর্বত অভিযান বা পর্বত পদচারণা, যেটা ট্রেকিং আমরা বলি, যেখানে কিন্তু প্রতি পদে পদে বিপদের সম্ভাবনা। আর এটা এমন একটা খেলা, বিপদ নয়, আমরা মৃত্যুর সম্ভাবনা। সেটাই, এটা এমন একটা খেলা যে আমরা ফুটবল মাঠে ফুটবল খেলা হচ্ছে, একটা দলের সঙ্গে একটা দলের কি একটা ক্রিকেট খেলা হচ্ছে, অ্যাডভার্স ওয়েদারে কি করছে, আমরা স্টেডিয়ামের ভেতর ঢুকে যেতে পারছি। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে কিন্তু সেখানে প্রকৃতির সঙ্গে থেকে লড়াই করতে হবে, সেখানে কিন্তু মানুষের সঙ্গে মানুষের লড়াই না। আর প্রকৃতির শক্তি কিন্তু অসীম। আপনি যে 2014-র ঘটনা বললেন, 2014-এ যখন আমরা এভারেস্ট অভিযানের জন্য পৌঁছই বেস ক্যাম্পে, একদম অভিযান শুরুর প্রথম দিন আমার মনে আছে 18ই এপ্রিল ভোরবেলা 6:30টার সময় আমাদের সাথে থাকা 16 জন পর্বতারোহী শেরপা বন্ধু একটা অ্যাভালাঞ্চে করে মারা যায়। এভারেস্ট অভিযানের ইতিহাসে এবং পর্বত অভিযানের ইতিহাসে একসঙ্গে, অন্তত সেই বছর পর্যন্ত একসঙ্গে এত মানুষের কখনো মৃত্যু হয়নি। তো নেপাল সরকার তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছিল। এবং আপনি হয়তো অবগত আছেন যে ঠিক এর পরের বছর
2015 সালে যখন আবার আমরা এভারেস্ট অভিযানের জন্য গেলাম, আমরা মোটামুটি সব কিছু ঠিকঠাক চলছে, লোড ফেরি চলছে, আপ ডাউন চলছে। 25শে এপ্রিলে সেই ভয়ঙ্কর ভূমিকম্প, নেপালে প্রায় 10,000 মানুষের প্রাণ গিয়েছিল। তখন কিন্তু আমরা এভারেস্টের গাতে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জন আমরা ক্লাইম্ব করছি। মানে সে বছর সেই এফেক্ট কলকাতাকেও নিতে হয়েছিল। কলকাতাকেও নিতে হয়েছিল। সেখানেও কিন্তু সেই এভারেস্টের থেকে নামা অ্যাভালাঞ্চের থেকে তার উল্টো দিকে যে পিকটা ছিল কুমোরি বলে, তার নামা অ্যাভালাঞ্চে 19 জন পর্বতারোহী আমরা মারা গেল। তো প্রকৃতির সঙ্গে লড়াই আমরা জেনে বুঝে সব কিছু করেই যাচ্ছি। উজ্জ্বলদা যেটা বললেন যে আমাদের সেইভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমরা কোন ট্রেনে যাচ্ছি। এই পাহাড়ে যখন আমরা চলছি, যে কোনো মুহূর্তে অ্যাভালাঞ্চ আসতে পারে, যে কোনো মুহূর্তে তুষার ঝড় শুরু হয়ে যেতে পারে, বা আমরা যে পাহাড়ের গা দিয়ে এগিয়ে চলেছি, বরফের ফাটলে, লুকানো ফাটলে যে কোনো মুহূর্তে আমরা তলিয়ে যেতে পারি। এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে শারীরিক মানসিকভাবে যখন আমরা নিজেকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসছি, তখনই কিন্তু আমরা সফল। এখন একটা হয়েছে যে এই লামখাড়া পাসটা মেরে আসতে হবে, এই পিকটাকে করে আসতে হবে, এই ধরনের একটা মানে হয়তো অল্প কিছুদিন তারা পাহাড়ে যাচ্ছে, কিন্তু এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগে না। কারণ প্রকৃতির সঙ্গে এইভাবে লড়াই করা যায় না, ক্যাজুয়াল অ্যাপ্রোচ। আমরা যে ঘটনাচক্র থেকে দেখতে পাচ্ছি এই যে লামখাগা এবং কানাকাটা পাসের ক্ষেত্রে, উজ্জ্বলদা যেটা বললো যে লামখাগা পাসটা হর্ষিল থেকে ছিটকুল, উত্তরাখণ্ড থেকে হিমাচল, এদিকে উত্তরকাশী ডিস্ট্রিক্ট, ওদিকে কিন্নর ডিস্ট্রিক্ট, এই রাস্তাটা হচ্ছে 90 কিলোমিটার। অদ্ভুতভাবে পাশের ওপারেও হিমাচলের দিকে যেমন এই ট্রেকারদের বডি, এপারেও বডি পাওয়া গেছে। মানে একটা টিম যাদের একত্রিত থাকার কথা ছিল, তারা এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেল কি করে এই 90 কিলোমিটার রাস্তা জুড়ে। তার মানে আমরা, আমার মত ব্যক্তিগত, যে তাদের লিডারশিপ কোয়ালিটি সেইভাবে ছিল না, বা তাদেরকে একত্রিত করে রাখা। যেটা বললো যে অ্যাডভার্স কন্ডিশনে আমরা কি করব, এই সঙ্গে ওই মুহূর্তে কিন্তু এই দুটো জায়গা ছাড়াও আরও কিন্তু আশেপাশে কিন্তু অনেক টিম কিন্তু ট্রেকিং এ ছিল, তাদের কিন্তু দুর্ঘটনা হয়নি। মাওয়ালি পাশে আমাদের পরিচিত আরেকটা টিম 3 দিন ওই পাশে ওখানে প্রচন্ড তুষারপাতের মধ্যে একই টেন্টে চুপচাপ বসেছিল। আবহাওয়া কদিন খারাপ থাকবে, তারপর যে মুহূর্তে আবহাওয়া ভালো হয়েছে তারা ফিরে চলে এসেছে। আমরা কিন্তু খাবার দাবার ছাড়া 3 মাসও বেঁচে থাকতে পারি, যদি জলটা পাওয়া যায় 3 দিন জল ছাড়া বাঁচতে পারি। তাহলে যদি ধৈর্য ধরে অপেক্ষা করা, তাদের সেই গাইডেন্সটা না হয়। এখন কি হচ্ছে, অধিকাংশ নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে, এগুলো কোনোটাই কোনো অর্গানাইজ ট্রেকিং না। মানে আমাদের রেজিস্টার্ড পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে 200-র মতো মাউন্টেনিং ক্লাব আছে। আমরা বাঙালিরা পায়োনিয়ার, প্রতিকৃত। এখনো সেই 200টার মধ্যে দেখা যাবে যে 120টার ক্লাব পশ্চিমবঙ্গ থেকে রেজিস্ট্রি করবে। এত পর্বতারোহণ সংস্থা হচ্ছে যারা রেগুলার প্রশিক্ষণ করে, রক ক্লাইম্বিং থেকে শুরু করে ধাপে ধাপে ক্লাইম্বার তৈরি করে। তাদের মাধ্যমে গেলে তাদের সঙ্গে কি হবে যে একটা অভিজ্ঞ 2-4 জন একটা টিমকে অ্যাকম্পানি করবে। এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে, তাদেরকে একত্রিত করে রাখা, যে টেন্টের মধ্যে থাক, ওয়েদার কদিন খারাপ হবে, আমাদের সঙ্গে খাবার আছে, দাবার আছে, সব কিছু আছে, ঠিক হবে। আপনি অদ্ভুতভাবে দেখেছেন যে মিঠুন দাড়ি লামখাগা পাশে যে বেঁচে গেছে, তার বেঁচে যাওয়ার কারণ কি? তার বেঁচে যাওয়ার কারণ হচ্ছে তার পা ভেঙেছিল, সে একটা পোটার কিনে একটা টেন্টে ছিল, তার কিন্তু কিছুই হয়নি। পরবর্তীকালে রেস্কিউ টিম গিয়ে তাকে কিন্তু উদ্ধার করে নিয়েছে। তার মানে কি, যে তাঁবুর মধ্যে বাকিরাও যদি থাকতো তাদের কিন্তু এই পরিণতি হতো না। আমরা ঘটনাচক্র থেকে এটা বুঝতে পারি। ঘটনাটা আমরা যেটা দেখলাম যে বলা হচ্ছে গাইড সঙ্গে ছিল। গাইড মানে কি ক্ষেত্রে শেরপা না একদম লোকাল কোনো গাইড? মানে লোকাল গাইড যারা শেরপা না, শেরপা না। কোথাও কি শেরপা থাকলে এই ধরনের অঘটন ঘটনা? না, এগুলো শেরপা বা গাইড বা পোটারে কিছু না। সঙ্গে যদি কেউ না থাকতো, ঠিক আছে, তাহলেও কিন্তু আমাকে এই পরিস্থিতিতে এই ডিসিশনটা নিতে হবে। এর হয়তো দেখা যাবে হয়তো 90% এইসব ট্রেকারদের মধ্যে কেউই কোর্স করা না। একটা 28 দিনের মাউন্টেনিং কোর্স, বেসিক মাউন্টেনিং কোর্স বা অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সে আমাদের কিন্তু এই জিনিসগুলো সমস্ত শেখানো হয়, যে অ্যাডভান্স পরিস্থিতিতে আমরা যেমন ক্লাইম্বিং টেকনিক শিখছি, আমরা সাথে সাথে কী করে নিজেকে বাঁচাতে হবে। আপনি তথ্য পড়ে দেখবেন যে মিঠুন দাঁড়িয়ে নিয়ে থেকে যে এদের সঙ্গে এই 5300 মিটার যেটা বললো যে উচ্চতা 17,000 ফিটের একটা পাস, এটা নিয়ারলি একটা পিকের মতো। সেখানে অক্টোবরের এরকম এন্ডের দিকে আমরা যখন যাচ্ছি, তখন কিন্তু যে কোনো মুহূর্তে স্নোফল শুরু হয়ে যেতে পারে। তাহলে কি এই পাথরের ওপর স্নো পড়ে যাওয়া মানে, তাহলে কিন্তু আমাদের বিশেষ ধরনের জুতো এবং তার ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু কারোর কাছে ছিল না। আমরা যেটা বলি ক্র্যাম্পন, জুতোর তলায় যে কাটা মতো জিনিসটা, টেকনিক্যাল ভাষায় ক্র্যাম্পন বলি, যাতে বরফ পড়ে গেলেও তার মধ্যে দিয়ে তারা হেঁটে এগোতে পারবে, সেই জিনিসটা কিন্তু ছিল না। আমি একটু উজ্জ্বলের কাছে আসি। এই দুটো পাশে তো বোধহয় আপনি গেছেন? হ্যাঁ, দুটো না, কানাকাটা পাস আমি যাইনি। আমাদের সুন্দরডুঙ্গা রিজিয়ন হয়ে ওই পদাতিক পাস ক্রস করে আসার কথা ছিল, কিন্তু ওটাও এইরকমই একটি দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা নন্দাকুণ্ড বা দেবীকুণ্ড পর্যন্ত যেতে পেরেছিলাম। তারপরে সেখান থেকে আমাদেরকে
ব্যাক করতে হয়েছিল। এরকম একটি মানে পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগে ভীষণভাবে স্নোফল শুরু হয়েছিল। তো তারপরে সারাদিন সারা রাত্রির মানে বিকেল থেকে শুরু হয়ে সারা রাত্রি স্নোফল হয়েছিল। সকালের দিকে 10টা 9:30 10টা নাগাদ একটুখানি স্নোফল যখন কমে, তখন আমরা ডিসিশন নিই যে আমরা ওখান থেকে নিচে কাঁঠালিয়াতে, যেহেতু একটা পার্মানেন্ট শেল্টার আছে, কাঁঠালিয়াতে এসে আমরা সেখানে তাহলে ইয়ে করবো। এবং সেই অনুযায়ী আমরা কাঁঠালিয়া নেমে আসি। কাঁঠালিয়া নেমে আসার পরে তারপর তো বৃষ্টি হচ্ছিল, আবার তারপরে যাত্রী হয়ে ফিরে আসি। এটা কোন বছর? এটা 1996 সালে, অনেকদিন হ্যাঁ অনেকদিন আগের কথা। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, ওখানে বারবার যতবারই যারা গেছেন তাদের রিপোর্ট দেখে মনে হয়েছে এই যে সুন্দরডুঙ্গা অঞ্চলের যে রুট, এটা কিন্তু মানে প্রতি বছর না হোক খুব রেগুলারলি একেবারে অনেকটা করে বিধ্বস্ত হয়ে যায়, যার ফলে এই রুটে যাওয়া আসা একটুখানি বেশ সমস্যার ইয়ে আছে। লামখাগা পাশেও তাই। লামখাগা পাসের ক্ষেত্রে দেখুন, যেটা পুরো ওই ইয়ের থেকে শুরু করে, ও পাশে হারসিল থেকে শুরু করে কিয়ারকুটি হয়ে বেস ক্যাম্প আসবে। বেস ক্যাম্পের পরে লামখাগা পাস ক্রস করে এপাশে ওই নিত্তাল ধাচ, ধুন্তি হয়ে ছিটকুলে আসবে। এই যে টোটাল পথের মধ্যে যে এত উঁচু মানে 17,500 ফুটের একটি পাস রয়েছে, যেই পাসটিতে আমি ধরেই নিতে পারি সেখানে বরফ থাকবে বা বরফ না, যে কোনো সময় বরফ পড়তে পারে। তাহলে যেটা দেবরাজ বললেন, উনি মিঠুনের একটা স্টেটমেন্ট আমরা পেলাম যে ওদের কারো কাছে কোনো ক্র্যাম্পন ছিল না। আচ্ছা, তাহলে ক্র্যাম্পন না থাকলে বরফ পড়ার পরে আমি জুতোর মধ্যে কিভাবে সেই বরফের যে পিছল হয়ে যায় সেই পিছলটাকে আটকাবো যদি ওই কাঁটাটা না থাকে আমার কাছে? তাহলে এটা একটা প্ল্যানিংয়ের প্রিপারেশনই ছিল না। প্ল্যানিংয়ের ভুল। আমি যখনই যে আমি যেটা বলছিলাম যে প্ল্যান জিনিসটা খুব খুব মেটিকুলাসলি আমাকে একটা জায়গায় যেতে গেলে প্ল্যান করতে হবে, আর প্ল্যান করতে গেলে সেখানকার সম্পর্কে সমস্ত পড়াশোনা আমাকে করতে হবে। এই ল্যাকটা আজকালকার দিনে হচ্ছে। আজকালকার দিনে সবাই একটা উজুকে পড়ে আরে যাবো অমুক জায়গায় যাবো, ওই কতগুলো ইয়ের থেকে কোনো জায়গা থেকে পড়ে নিল, বই হোক বা সাপ্লিমেন্টারি যে আমাদের খবরের কাগজ কাগজে বিভিন্ন সময় যে সমস্ত প্রবন্ধ নিবন্ধগুলো বেরোয় সেখান থেকে পড়ে নিয়ে আমরা একটা উজুকে পড়ে চলে যাবো। কিন্তু এই জায়গায় যাব, সেখানকার ক্লাইমেটিক কন্ডিশন, ওই সময়ে কি থাকবে, সেখানে আমার কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, কি ধরনের ইকুইপমেন্টস রাখা দরকার, এই জিনিসগুলোকে আমরা ঠিকমতো মাথায় স্টাডি করছি না। এবং সেটার উপরে এই অর্গানাইজ ট্যুর যেটা হয়, যেটা দেবরাজ বলছিল যে আমরা যখন ক্লাবের থেকে যাই তখন আমরা সেই ক্লাবটা হয়তো 10 বছর ধরে প্রায় একই সদস্যরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যে যে ইনভলভমেন্ট, মানে একজন দেখছে রুটটা কীরকম হবে, একজন দেখছে সেখানকার ক্লাইমেটিক, সে একবার বসে বলছে দেখো ওখানে কিন্তু এটা লাগতে পারে। এই যে সবার মধ্যে আলোচনা করে প্রত্যেকের মধ্যে একটা নলেজ ডেভেলপ করছে, এই ডেভেলপমেন্টের সুযোগ কিন্তু এই আনঅর্গানাইজড যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে খুব সীমিত। তারা হঠাৎ করে উঁচুকে মেতে সেখানে গিয়ে চলে যাওয়ার পরে আমি 5টা ট্রেক ভালোভাবে করে চলে আসলাম, বিকজ সেখানে কিছু হলো না, কোনো সময় কোনো ন্যাচারাল ক্যালামিটিস আমি পড়লাম না। কিন্তু 6টাতে যে আমি পড়বো না এর তো কোনো গ্যারান্টি নেই। এবং সেই 6টাতে যখন পড়বো তখন আমার যে নলেজের প্রয়োজন ছিল, যে অভিজ্ঞতার প্রয়োজন ছিল, সেইগুলো যদি আমার ঝুলিতে না থাকে, মানে আমার কাছে যদি সেই ধরনের অভিজ্ঞ মেম্বার, সেই ধরনের ট্রেন্ড মেম্বার, আমার একটা টিমের মধ্যে একটা 10 জনের টিম যাচ্ছে, সেখানে কেন 2-3 জন অন্তত পক্ষে 2-3 জন ট্রেন্ড মেম্বার বা অভিজ্ঞ মেম্বার থাকবে না? সেটা যদি নিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি আমি একদম 100% বলতে পারি হয়তো ক্যাজুয়ালিটি হতো, কিন্তু এই ক্যাজুয়ালিটি আজকে যেটা দেখতে পাচ্ছি চারদিকে একদম হাহাকার হচ্ছে, এই জিনিসটা কিন্তু হতো। এখানে আমার একটা প্রশ্ন, যে আমি যা লিস্ট আমার কাছে পেয়েছি সেখানে আমি দেখছি সাধন বসাক বয়স 63 এবং তার মেয়ে বলেছেন তার মেয়েও ট্রেকিং করেন, তিনি তার মেয়ে বলেছেন যে তার বাবা দীর্ঘদিন ধরে ট্রেকিং করছেন। তার মানে অভিজ্ঞতা তো ছিলই, তাহলে কি কোথাও প্রপার ট্রেনিংটা ছিল না? না, যাওয়ার অভিজ্ঞতা একটা আছে, ট্রেনিং ছিল না সেটা একটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তিনি সঙ্গে ছিলেন মানে তিনি যে টোটাল গ্রুপটাকে লিড করতে পেরেছেন বা তার কথা মতোই যে ওই গ্রুপটি চলেছে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। না, তিনি নিজেও তো নেই, এর কোনো গ্যারান্টি নেই। এবং আমার মনে হচ্ছে যে এই অভিজ্ঞতা কিন্তু কোনো কাজে লাগেনি। আমার ওখানে এই যে আনঅর্গানাইজড গ্রুপগুলো কী হয়, সেখানে যাওয়ার পরে সেখানে তাদের সঙ্গে দুটো লোকাল লোককে জুড়ে দেওয়া হয়। তারা শেরপা, যেটা কথা হচ্ছিল শেরপা নয়, কিন্তু লোকাল লোক যারা কিনা এই ধরনের পাস দিয়ে যাওয়া আসা করেছে, জানে গাইড, হ্যাঁ, সেই রকম
সেরকম দুটি লোককে জুড়ে দেওয়া হলো। এইবার কি হলো, যেই গ্রুপের 8জন মেম্বার কি 10জন মেম্বার, তারা কিন্তু ওই সেই হাতির পেছনে হাতি যেমন লেজ ধরে ধরে যায়, দেখা গেছে একবার দেখা যায় না মাঝে মধ্যে, ওই রকম কিন্তু ওই যেভাবে যাচ্ছে সেভাবে। তখন আর কেউ আমার মধ্যে যে আমার অভিজ্ঞতা বা আমাদের মধ্যে যে লিডারশিপ, আমাদের মধ্যে যে এগুলো কিন্তু আর থাকছে না। তখন টোটালটাই আমরা ওদের শরণাপন্ন হয়ে যাচ্ছি, এবং সেক্ষেত্রে গিয়ে ওদেরও ল্যাক অফ নলেজ রয়েছে। যদিও লোকাল লোক, ওদের অনেক অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু নলেজ একটা জিনিস যেখানে কিন্তু এটা হচ্ছে। এবং এই গ্রুপের মধ্যে এই যেটা বলছিল যে ওই লামখাগা বাসে দুদিকেই গ্রুপের লোককে পাওয়া যাচ্ছে, এত স্ক্যাটার্ড যাবে কেন? একটা গ্রুপ মুভমেন্ট হচ্ছে, একটা টিমের মুভমেন্ট হচ্ছে, সেখানে এত স্ক্যাটার্ড হবে কেন? একজন দৃষ্টির বাইরে থাকবে কেন? আমরা তো এটা এই যে বেসিক প্রিন্সিপালটা কিন্তু আমরা শিখেছি ইয়ে থেকে, পর্বতারোহণ শিক্ষা থেকে, যে আমরা যখন যাব তখন মুভমেন্টে আমি সাথে টাই আপ যদি নাও থাকে, আমার চোখ কিন্তু আরেকজনকে যেন দেখতে পায়, সামনের লোকটাকে দেখতে পায়। ভায়োলেট করেছে। হ্যাঁ, বেসিকটা দেখা যাচ্ছে, পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে দুদিকে, পাশের দুদিকে কিছু কিছু লোককে পাওয়া যাচ্ছে। তার মানে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আরও একটা জিনিস যেটা ও মেনশন করে গেছে, যে মিঠুন এবং আরেকটি ছেলে সে টেন্টে থেকে বেঁচে গেল, আর এতগুলি লোক মারা গেল। তার মানে টেন্টে থাকাটাই সেই সময় যুক্তিযুক্ত ছিল। এটাই হচ্ছে আসল কথা, যে কোন পরিস্থিতিতে আমি টেন্ট ত্যাগ করবো না, টেন্টটাই আমার। না, মিঠুনের তো পা ভেঙেছিল বলে থাকতে বাধ্য হয়েছে। হ্যাঁ, কিন্তু ইনসিডেন্টালি ও কিন্তু রাইট থিং, ও কিন্তু রাইট ডিসিশন নিয়েছে। ডিসিশনটা যে কোনো কারণেই হোক না কেন, ডিসিশনটা রাইট হয়েছে। হ্যাঁ, মানে ভাগ্য সাথ দিয়েছে। হ্যাঁ, এবং ভাগ্য মানে ভাগ্য বললে ভাগ্য, কিন্তু ডিসিশনটা ভুলক্রমে হলেও সেটা ঠিক ডিসিশন হয়ে গেছে। এরা কিন্তু সেই ডিসিশনটা নিলে দেখাই যাচ্ছে যে ও অসুবিধা হলে খেতে পাইনি, যাই হোক, জল অসুবিধা হয়েছে, কিন্তু সে বেঁচে আছে। এই কজন সার্ভাইভ করলো না শুধুমাত্র কি এক্সপোজড হয়ে গেল, তারা ওই শেল্টারটা পেলো না বলে, এক্সপোজড হয়ে গেল বলে মারা গেল। তা আমার যদি জানা যায় যে আমি 2 দিন 3 দিন 4 দিন যদি শেল্টারে থেকে বেঁচে যাব, সেটা ভালো, নাকি আমি ওই রাস্তায় এরকম বেঘরে মৃত্যুটা ভালো? তাহলে এই যে জ্ঞান, এই যে নলেজ, এই এক্সপিরিয়েন্সগুলোকে যদি সঙ্গে আমি না নিয়ে যাই, ওখানে গিয়ে তো নতুন করে এই এক্সপিরিয়েন্স হওয়ার কোনো জায়গা, সে তো তখন তো প্রকৃতি আর টাইম দেবে না, তখন তো প্রকৃতি কোনো সময় দেবে না যে আমি এই নলেজ গ্যাদার করবো, কাকে জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করবো, তাকে জিজ্ঞেস করবো। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেকটা জায়গা রয়ে গেছে। এবার আমরা আপনাকে জিজ্ঞেস করি, যে কথাটা হচ্ছে আর কি, শেরপার কথা একটু আগে হচ্ছিল, আমরা শেরপা বলতেই আমাদের মনে পড়ে তেনজিং নোরগের কথা। একটু আগে কিন্তু আপনিও বলেছেন, উজ্জ্বলদাও বললেন গাইডের কথা। তো সাধারণ মানুষ শেরপা শব্দটাতে ওয়াকিবহাল দীর্ঘকাল ধরে, গাইড শব্দটা নতুন শোনা যাচ্ছে এখন। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, টেকনিক্যাল পার্থক্য কি? এটা হচ্ছে শেরপা হচ্ছে মানে জন্মগতভাবে শেরপা এমন একটা উচ্চতায় এরা জন্মায়, এরা মিনিমাম এদের জন্মস্থলটাই 14,000 ফিটের ওপর, 14-15,000 ফিটের। অটোমেটিকভাবে শারীরিকভাবে এরা অনেক কেপেবল হয় হাই অল্টিটিউডে। আমরা যদি 10 কিলো জিনিসপত্র পিঠে যে অঞ্চলে চলতে পারবো, ওরা দেখা যাবে সেটা 25 কিলো নিয়ে চলছে। এবং ব্রিটিশরা প্রথম এই জনগোষ্ঠীটাকে খুঁজে বার করে যে তাদের পর্বত অভিযানে সহায়তা করার জন্য, এক্সপ্লোরেশন। কারণ আমাদের দেশের একটা বিশাল অংশ হাই অল্টিটিউড এবং হিমালয়ের মতো একটা বিশাল পর্বতমালা রয়েছে, কারাকোরাম রয়েছে। ব্রিটিশরা কোথায় করে এসছে? আলসে ম্যাক্সিমাম উচ্চতা হয়তো 5-5.5-এর মধ্যে, কিন্তু অধিকাংশ গ্লেশিয়ার পর্যন্ত গাড়ি চলে যায়। এই শেরপার জনগোষ্ঠী সেই কাজেই কিন্তু এক্সপ্লোরেশনের কাজে ব্রিটিশ বা অন্য ইউরোপিয়ান অভিযাত্রীদের সহায়তা করে এসছে। গাইডটা সাধারণত ইউজ হয়, শেরপা মানে কি গাইড না, তারাও কিন্তু গাইড হতে পারে, ঠিক আছে, তারাও রাস্তা দেখাতে পারে। অনেক শেরপা এরকম উত্তরকাশী বা আমাদের হিমাচলে কাজ করে, যারা এই গাইডের কাজ করে, ঠিক আছে। কিন্তু তারাও যেমন গাইড, আবার লোকাল ছেলেপুলেরা যারা ওই রাস্তা চেনে তারাও কিন্তু গাইড, যেহেতু সে রাস্তাটা জানছে বা করছে, বা এরাও লোকাল পোর্টাররা এই অভিযাত্রী দলগুলোর সঙ্গে জিনিসপত্র বয়ে নিয়ে যায়, কুক হিসেবে কাজ করে, হেল্পার হিসেবে কাজ করে। সেই জন্য যে সাধারণ মানুষের মনে যে শেরপা সম্বন্ধে একটা অতিমানবীয় ধারণা আছে, যে শেরপা সাথে থাকা মানেই ব্যাস, যতই যা কিছু হোক সেই অভিযাত্রীর কোনো মরার কোনো অধিকার নেই, যতই যা হোক শেরপা বাঁচিয়ে নিয়ে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যদি ধরুন আপনার ওজন 70 কিলো, একটা শেরপা তো ওই অল্টিটিউডে কত 25-30 কিলো ওজন বইবে,
তাহলে আপনাকে কি আধখানা কেটে প্রথমে নামিয়ে নিয়ে আসবে, বাকিটা তারপর আধখানা নামিয়ে নিয়ে আসবে? এটা বাস্তবভাবে ভাবা উচিত। আপনার যদি নিজের চলার ক্ষমতা না থাকে তাহলে একটা শেরপার পক্ষে আপনাকে একা ওই অল্টিটিউড থেকে নামিয়ে আনা সম্ভব না। সাধারণত আমরা দেখেছি যে একটা রেস্কিউ টিমের ক্ষেত্রে একটা ডেড বডিকেও নামাতে 8 থেকে 10 জন লোক লাগে। আচ্ছা, একটা ডেড বডিকেও ঠিকঠাক নামাতে 8 থেকে 10 জন লোক লাগে, আর একটা জ্যান্ত মানুষকে ঠিকঠাক নামাতে তার থেকে বেশি লোক লাগে, কারণ তার চোট আঘাত পাওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, সেই জন্য শেরপা সম্বন্ধে অবশ্যই শেরপা সাথে থাকে। আমাদের মালপত্র অভিযানে তারা অনেকটাই ক্যারি করে নিয়ে যায়, আমাদের থেকে অনেক বেশি পরিমাণ ক্যারি করে। তারা শারীরিকভাবে আমাদের থেকে অনেক ক্ষেত্রেই অনেক বেশি সক্ষম থাকে, আমাদের সহায়তা করে। তার মানে তার উপর যদি সম্পূর্ণভাবে ভরসা করা হয় তাহলে কিন্তু যে কোনো অভিযাত্রীরই বিপদ। না আমি উজ্জ্বলের কাছে আসি, আমি এটা একবার স্পেসিফিকভাবে জানতে চাইছি যে নিশ্চয়ই এখন তো এই জনারে প্রচুর মানুষজন আসছেন বা ইয়ং জেনারেশন খুব ইন্টারেস্টেড হচ্ছে এটা নিয়ে, নিশ্চয়ই এটা ভালো দিক, কিন্তু এর বিপদের জায়গাটাও দেখতে পাচ্ছি আমরা। সেই জন্য সাধারণ মানুষকে জানাতে চাইছি বা যারা এরপরেও ইন্টারেস্টেড থাকবে তাদের জন্য জানাতে চাইছি যে তাহলে কি গাইড নিয়ে যাওয়াটাই সেফ না শেরপা সঙ্গে রাখাটা বেশি সেফ, মানে তুলনা করলে কোনটাকে বেটার জায়গায় রাখবেন আপনি? এই দুটোর কোনোটাই সেফ না। আচ্ছা, প্রথম কথাটা, বেসিক জায়গাটাই হলো যে নিজের সেফটিটাকে নিজে জানতে হবে। এই জানাটা হচ্ছে আসল প্রথম কাজ। ফার্স্ট কাজটা হচ্ছে আমার সেফটিটা আমি কি করে ওই জায়গায় রাখবো, তার নলেজটাকে আমাকে গ্যাদার করা। সেই সেফটিটা জানার পরে এবার আমার সঙ্গে একজন গাইড এবং একজন শেরপা যদি থাকে, আমি অবশ্যই বলবো যদি শেরপার একটু বেটার হেল্প পাওয়া যায়। কিন্তু বেসিক ওই আমার সেফটিটা আমি কিছু বুঝলাম না, আমি শেরপা এবং গাইডের উপরে ভরসায় চলে গেলাম না, তাহলে দুটোই সমান আমার কাছে। মানে আপনি তাহলে কি এটা বলতে চাইছেন যে সাধারণ ঘুরতে যাওয়া আর ট্রেকিং এর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স? একদমই তাই, একদমই তাই, কোনো তুলনাই হবে না সাধারণ ঘোরার সঙ্গে। কারণ দুটো বেসিক ডিফারেন্সটা দেখো, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে তো আমাদের যে জিনিসগুলো মেইন দরকার হচ্ছে আমার খাদ্য, আমার একটা ভালো শেল্টার, আর আমার যাওয়া আসা অ্যাক্সেসিবিলিটি, এসবগুলো প্রথম তো দুটো, ওই দুটো। সেই দুটো জিনিস তো আমার ওখানে হয়ে যাচ্ছে। যত জায়গায় তুমি ঘুরতে যাও না কেন, সেখানে থেকে সুন্দর হোটেলে গিয়ে তুমি থাকছো, তুমি যেখানেই যাচ্ছ কেন সেখানে গাড়িতে করে গিয়ে পৌঁছাচ্ছ, সেখানে খাবারের কোনো অভাব নেই। আর ঠিক এই জিনিসগুলো নেই আমাদের এই পর্বত পদচারণার যে সমস্ত জায়গাতে বা পর্বত অভিযান যেটাই করো না কেন, সেখানে কিন্তু এই জিনিসগুলো নেই। এই শেল্টার আমাকে রাখতে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাকে থাকতে হবে। এই খাবার আমাকে নিয়ে যেতে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাকে খেতে হবে। তাহলে দুটোর মধ্যে বহু মানে কতখানি ডিফারেন্স বুঝে দেখো, কোনো তুলনাই হবে না এটার সাথে ওটা। ঠিক, তার মানে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে এখন অনেকেই নিজেদেরকে একেবারে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে সেভাবে পড়াশোনা না করে বা সেভাবে প্রস্তুতি না নিয়ে যাওয়ার কারণে। সেটা ওই বললাম যে খানিকটা হুজুকের, প্রচুর লেখালেখি বিভিন্ন জায়গাতে পড়ছে, বিভিন্ন জায়গায় শুনছে, এবং সেইখানে হঠাৎ করে তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এখন অনেক রকমের গ্রুপ হচ্ছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো থাকছেই, তার সাথে কেউ বলছে আমাদের একটা বোহেমিয়ান গ্রুপ, এরকম নানা রকমের গ্রুপ হচ্ছে। কেউ চা দোকানে সবাই মিলে আড্ডা মারে, সেটাও একটা গ্রুপ। তাহলে এই গ্রুপগুলো তারা এক সময় হঠাৎ করে মনে করলো আমরা মাউন্টেনে অ্যাডভেঞ্চার করতে যাব। যখন সেই খেলাটা অ্যাডভেঞ্চারের পর্যায়ে চলে গেল, যখন সেই ডিফারেন্সটা যখনই হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই জিনিসগুলো, আমি ওইখানে গেলে কিভাবে আমার নিজের সেফটিটাকে নিজে মানাতে পারবো, তার জন্য যে বেসিক নলেজগুলো আমার দরকার, সেই নলেজটাকে গ্যাদার করার জন্য আমাকে করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে তো দেবরাজ আছে আমাদের IMF-এর বেঙ্গল রিজিয়নের চেয়ারম্যান, তো ও তো জানে আমাদের কতগুলো ক্লাব রয়েছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ক্লাব রয়েছে পশ্চিমবঙ্গে। যতগুলো অভিযান সংগঠিত হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গ থেকে। 60% পশ্চিমবঙ্গ থেকে সব অভিযানগুলো সংগঠিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সেই অ্যাডভেঞ্চার প্রিয়তা আছে। কিন্তু এই অ্যাডভেঞ্চার প্রেমটাকে যদি আমি একেবারে রেকলেসলি করতে যাই, হ্যাঁ আমি খানিকটা একটু বেশিভাবেই বললাম, মানে খুব রূঢ় ভাষায় বললাম যে রেকলেসলি করতে যাই, তাহলে কিন্তু তার পরিণতি ভালো হবে না।
তারপরে যদি দেখাই যাচ্ছে তারপরে- বোধহয় হ্যাঁ, তারপরে নদীর একদম দেখা আজকে না, এগুলো মাঝে মধ্যেই এরকম আমরা পাচ্ছি, এবং এটা যদি যদি এখনো পর্যন্ত রেস্ট্রেন না হয় তাহলে ভবিষ্যতে আরো বেশি হবে। তার মানে কি পর্বতারোহণ কেউ করবে না? তার মানে কি পর্বত পদযাত্রা বা ট্রেকিং কেউ করবে না? নো। এর মতো ভালো জিনিস আর নেই। একটা এই এত এত ভালো গেম, এত ভালো স্পোর্টস, যদি বলো এটাকে স্পোর্টস বা কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস, তাহলে এর মতো কিছু জিনিস যা যা একটা মানুষকে মানে তার সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে আসবে, যে কিনা অন্য কোনো কিছুর জন্য কারোর উপরে ভরসা করবে না, সে নিজেই সব কিছু করার একটা একটা কনফিডেন্স তার মধ্যে চলে আসবে। সেই রকম একটা জিনিসের জন্ম দিতে পারে এই গেমসটা। কিন্তু সেখানে কিন্তু প্রপার ওয়েতে আমাকে যেতে হবে, ঠিক ধাপে ধাপে যেভাবে একটা বিষয় শিখতে হয়, পাহাড় চড়াও সেরকম একটা শেখার বিষয়, সেটাকে শিখতে হবে, তার নিয়মকানুন জানতে হবে। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো যে পাহাড় একটা স্ট্যাটিক জিনিস। সে আজও যেখানে আছে 100 বছর পরেও সেখানে থাকবে, যদি না আবার কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে চলে যায়, তা না হলে সে সেখানেই থাকবে। মানুষের জীবন কিন্তু 80 বছর মোটামুটি গড় আয়ু যদি হয় 80 বছর। সুতরাং 80 বছরে সে কোথাও সরে নড়ে যাচ্ছে না। তো আমি 18 বছরে না হোক 28 বছরে ওইটাকে যাবো করবো, 18 বছর না হলে 28, 28 না হলে 38 বছরে করবো। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, আজকে ওটা করে দিয়ে এসে আমাকে কলার তুলতে হবে এরকম কোনো জায়গা নেই। এই জিনিসগুলো যদি কারোর মাথার মধ্যে থাকে যে পাহাড়টাকে শুধুমাত্র উপভোগ করতে যাবো, এবং ততক্ষণ পর্যন্ত যাবো যতক্ষণ পর্যন্ত না আমি মনে করছি যে আমি সেফ সেফ, এরপরে যে এর বাইরে গেলে সেফ নই, তাহলে আমি সেখানে আমাকে থামতে হবে। এই থামা জিনিসটা কিন্তু আমাকে খুব রপ্ত করতে হবে। এটা আমার যুব সম্প্রদায়ের কাছে একটাই মেসেজ, যে অবশ্যই এইটার মধ্যে আসুক, সবাই আসুক। নতুন ব্লাড না আসলে এই খেলাটা, এইটা নতুন ব্লাডের খেলা, এটা পুরনো ব্লাডের খেলা নয়। তাহলে সেইখানে যখন তারা আসবে, তারা যেন টেকনিক্যাল নলেজটা একটুখানি গ্যাদার করে আসে, কতগুলো ট্রেনিং, ছোটোখাটো ট্রেনিং অন্তত করে আসে, করে আসার পরে সে যেন সেই উচ্চতায় যাওয়ার ডিসিশন নেয়, এবং সবসময় মাথায় রাখে যে পাহাড় কোথাও যাবে না, আমি আজকে না পারলে কালকে চেষ্টা করতে পারবো। সুতরাং আজকেই আমাকে করে এক্ষুনি করে সেটাকে দেখাতে হবে, সেটার কোনো মানে নেই। আমার লিমিটেশনটা আমাকে জানতে হবে। আমি যেখানেই গিয়ে আমার মনে হবে যে না এটা রিস্ক হয়ে যাচ্ছে, ওকে, আমি তো এনজয় করতে এসেছি পাহাড়ে, আমি তো টার্গেট ফুলফিল করতে আসিনি যে আমাকে ওই লামখাগা প্লাস ক্রস করতেই হবে, তা না হলে আমি নিচে ফিরে গেলে আমার আর কোনো স্ট্যাটাস থাকবে না, এটা তো নয়। আমি তো গেছি পাহাড়টাকে উপভোগ করতে, তাহলে পাহাড়টাকে যতদূর পর্যন্ত উপভোগ করলাম, লিমিটেশন যখনই আসছে তখন আমি সেখান থেকে ব্যাক। উজ্জ্বল একটু আগে বললো স্পোর্টসের কথা, আপনি শুরু করেছেন খেলা দিয়ে। তো আমরা জানি যে কোনো খেলা, ধরুন ফুটবল, তো ফুটবলে একটা টুর্নামেন্ট খেলতে গেলে তার আগে প্রি সিজনিং ক্যাম্প করতে হয়, কন্ডিশনিং করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এখানেও কি এটাও যদি স্পোর্টস হয়, এটাও খেলা হয়, তাহলে কি ক্লাইম্ব করতে গেলে, ট্রেক করতে গেলে তার আগে কি কন্ডিশনিংটা বা প্র্যাকটিসটা সত্যিই খুব জরুরি? অবশ্যই। এবং আপনাদের অনেকগুলো ক্লাব আছে, আপনাদের সেই ক্লাবের মাধ্যমে শারীরিক সক্ষমতা অবশ্যই, বা মানসিকভাবে নিজেকে ফিট রাখা। কিন্তু একটা জিনিস, যেমন সাইকেল ছাড়া সাইকেল চালানো শেখা যায় না, পাহাড় ছাড়া তো পাহাড়ের প্রকৃত প্রশিক্ষণ সম্ভব না। উজ্জ্বলদা যে সমস্ত কোর্স করেছে, আমিও যে করছি, আমাদের কোর্সে কিন্তু এই উচ্চতর মাউন্টেনিং কোর্সে তাদের কিন্তু আমাদের এরকম সার্ভাইভ করতে হয়, তাবু ছাড়া। এই যে স্নোফলে যে মারা গেছে, এই স্নোর মধ্যে কেপ করে থাকতে হয়, এবং সেটা হচ্ছে সব থেকে, এই যে মানে এটা শেখানো হয়, এটা শেখানো হয়, শিখতে হয়। এই যে এত স্নোফল মারা গেছে, এই স্নোর মধ্যে একটা ছোট্ট কেপ করে যদি ঢুকে যেত, এর থেকে গরম জায়গা আর নেই। আচ্ছা, এইটা যদি ওদের মাথায় থাকতো, তাহলে কোথাও দৌড়াদৌড়ি করতো না। স্নোফল হচ্ছে এক কোমর স্নোফল হয়ে গেছে না মানে আপনি বলছেন মাথায় থাকতে, আমি বলছি যে এরা যারা মারা গেছেন তারা হয়তো জানেই না, সেটাও তো হতে পারে। সেটাই তো। কিন্তু সেটা তো এইখানে ডগলাস মাঠে দৌড়ে তো সেই স্নো গেমের প্রশিক্ষণ তো হবে না। তার মানে তাকে ট্রেনিং নেওয়ার জন্য যে আমাদের মাউন্টেনিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে যেতে হবে। যেমন আমরা গেছি, আমরা করেছি বেসিক অ্যাডভান্স কোর্স, বেসিক মাউন্টেনিং কোর্স, অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স, সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স। এইগুলো করতে গেলেই তখন কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে থেকে নিজেদের সার্ভাইভাল ট্রেনিংটাও হয়। যে স্নোফল হচ্ছে তো কি হয়েছে, আমাদের বাধ্যতামূলকভাবে তাবু ছাড়াই থাকতে হবে। আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ যে কোর্সটা হয় সেটা তো মূলত এর উপরই, সে মানে কোর্সের মেজর মানে 60% আমাদেরকে ওরকম ওপেনে ছেড়ে দেওয়া হয়, তুমি এবার তোমার মতো করে থাকো।
কোথায় থাকবে, কিভাবে শেল্টার বানাবে, কোথায় কিভাবে থাকবে, সেখান থেকে কাকে কিভাবে রেস্কিউ করে নিয়ে আসতে হবে, সমস্ত এই পদ্ধতিগুলো সেখানে, তাহলে সেখানে হাতে কলমে প্রশিক্ষণটা হয়ে যাচ্ছে যে কীভাবে কোথায় কীভাবে সার্ভাইভ করতে হবে। তো এই সার্ভাইভের জায়গাটা ওই টেরেনে, কলকাতায় সার্ভাইভ করা আর ওই টেরেনে সার্ভাইভ করার মধ্যে ওই টেরেনটাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি হাই অল্টিটিউডের কোন টেরেনে আমি থাকছি, সেখানে আমাকে সার্ভাইভ করতে গেলে কী করতে হবে, সেই সম্যক জ্ঞান যদি আমার না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। এই যে টাইমিংটা, যে টাইমটা বেছে নিয়েছে, এই টাইমিংটা কি ঠিক ছিল? মানে অক্টোবরের মাঝামাঝি, জানি না এখন স্নোগুলো ঝুরঝুরে নেই, সলিড হয়ে গেছে কিনা। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়টাকে ধরা হয় যে সব থেকে ভালো টাইম পাহাড়ের, যে সময়টা জাস্ট পোস্ট মনসুন, বর্ষা হয়ে যাচ্ছে, আকাশ একদম ঝকঝকে থাকে, নীল আকাশ ঝকঝকে থাকে, গাছপালা সবুজ থাকে। এরপর অক্টোবরের এন্ড থেকে স্নোফল শুরু হয়, ঠিক আছে। এবার কিন্তু পাহাড়ে কিন্তু তার মানে এই না যে সেপ্টেম্বরের প্রথমে কোথাও কোনো রিজিয়নে স্নোফল হবে না, বাইরে যে কোনো মুহূর্তে। এখানে যেমন আজকে গ্লোবাল উষ্ণায়নের সময় এত গাছপালা কাটার জন্য কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে যেখানে খুশি ক্লাউড বাস্ট হচ্ছে, জল হচ্ছে, এবং হাই অল্টিটিউডে স্নোফল হচ্ছে। এখন কিন্তু এই ওয়েদারের কন্ডিশনে কোনো ঠিক ঠিকানা নেই। তার মানে কিন্তু আমাদের এটা জেনেই পাহাড়ে যেতে হবে, সেইভাবে প্রিপেয়ার হবে যে আমি যে ট্রেনটায় যাচ্ছি সেখানে হয়তো এই মুহূর্তে স্নোফল হওয়ার কথা না, কিন্তু স্নোফল হলে আমাকে বাঁচার জন্য আমাকে কী কী ইকুইপমেন্ট রাখতে হবে বা কী ধরনের ক্লোদিং নিতে হবে, সেটা কিন্তু প্ল্যানিংয়ের পর্যায়েই পড়বে, সেটা সেইভাবেই নিয়ে যেতে হবে। আমি কখনো ভাবতে পারি না আমি হাই অল্টিটিউডে যাবো, সেখানে স্নোফল হবে না, তার জন্য আমার কোনো ওয়ার্ম ক্লোদিং দরকার নেই, বা আমি যে রাস্তা ধরে চলবো সেখানে আমার ক্যাম্পনটার দরকার হবে না। এটা ভেবে গেলে তো সেটা যদি হয়ে যায় তখন আমি অটোমেটিক বিপদে পড়বো। এটা তো কোনো থামরুল নেই যেটা হবে এটা হবে না, এই বিপদ ঘটবে ঘটবে, সবটাই আনসার্টেন। হ্যাঁ, এখানে কথা হতে পারে যে আমি যে রূপ ধরে যাচ্ছি, যেটা বললাম যে অ্যাভালাঞ্চ দেখেছি বিশাল, ঠিক আছে, সেখানে আমার কিছু করার নেই, সেখানে আমি নিরুপায়, এটা অবজেক্টিভ হয়ে যায়, এটা আমার বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল, ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটি। হ্যাঁ, আমি যে রুট ধরে যাচ্ছি সেখানে কিভার্সে পড়ে গেলাম, তারও রুট আছে যে আমি যখন কিভার্স জোন ক্রস করি, একজন আরেকজনের সঙ্গে রোপ দিয়ে লাইফ লাইন আমরা বলি, রোপ দিয়ে টাই আপ করা থাকে, যাতে একজন পড়ে গেলে বাকিরা সেই রোপের সঙ্গে যারা আটকে আছে তাদের তলিয়ে না যায়। সেই রুলও যারা এখন আমরা ভুল করি তখন কিন্তু আমাদের বিপদ হয়। কিন্তু এইগুলো আমরা সবই আছে যে কি করলে কি করতে হবে। আমরা যখন ইস্ট ফেস দিয়ে আমরা কখনো সকালবেলা যাবো না, কারণ ইস্ট ফেসে প্রথম সূর্য রোদটা পড়ে, চান্স বেশি। আমরা ওয়েস্ট ফেস দিয়ে বিকেলবেলায় হাঁটবো না, কারণ হচ্ছে সূর্যের রোদটা পশ্চিম প্রান্তে তখন সব থেকে বেশি পড়ে। আমরা কিন্তু এই গ্রাউন্ড রুলটা জানি, তারপরেও যদি আমরা সেই ভুলটা করি তাহলে কিন্তু সেটা আমাদেরই ভুল, মানে বেসিক ভুল হয়ে যাবে। আমাদের যেমন একজন পর্বতারোহণ প্রশিক্ষণের সাথে সাথে আমরা কিভাবে ক্লাইম্ব করব, কোন টেরেনে কি করে চলবে, এবং রকে কিভাবে ক্লাইম্ব করব, আইসে কিভাবে ক্লাইম্ব করব, স্নোতে কিভাবে ক্লাইম্ব করব, সেখানে আমাদেরকে কিভাবে অ্যাঙ্কার করব, এই যে তিনটে পার্টে কিন্তু মাউন্টেনটা হয়। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েদার সম্বন্ধে জানতে হয়, আমাদের আকাশে মেঘ থেকে সকালবেলা বুঝতে হয় আজকে একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যখন আমি যাব, এই যে আকাশে মেঘটা রয়েছে এটা ওয়েদার খারাপ হবে কি খারাপ হবে না, সেখানে কিন্তু আমাদের ওয়েদার রিপোর্ট কোনো নেই। ঠিক, এই ডিসিশনটা ভুল এই ডিসিশনটা ভুল হলেই কিন্তু তখন আমরা বিপদে পড়ি, কারণ এখানে কিন্তু কোনো স্টেডিয়াম নেই যে গ্যালারি থেকে দৌড়ে ঢুকে গেলাম। আমাদের হয় পরবর্তী ক্যাম্পে পৌঁছতে হবে না আগের ক্যাম্পে ফিরে আসতে হবে। আর ট্রেকিং এর ক্ষেত্রে কি একবার ক্যাম্প গুটিয়ে নিয়েছি, তার মানে পরবর্তী জায়গায় যে ক্যাম্প না পর্যন্ত তার মধ্যে যা কিছু বিপদ হবে আমাদের কিন্তু ফেস করতে হবে, সেটা মাথায় নিয়েই কিন্তু এগোতে হবে। কিছু বলছিলেন আপনি? না, আমি বলছিলাম মানে এই যে ক্যাম্পগুলো করে এগোতে হবে, সেখানে করতে হবে, সেখানে মানে বেসিক রুলসটাকে আমার জেনে জানাটা একটা মানে ওইটাই হচ্ছে আসল জায়গা, আর কোনো জায়গা নেই। আমি এই ঘটনার প্রেক্ষিতে একটু সামাজিক কথা দুজনকেই বলি যে আমি যা দেখছিলাম, সবার সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু সাধন বসাক তার মেয়ের সাথে কথা হচ্ছিল, সবার মেয়ে ট্রেকিং করে, বাবাকে হারালো সবে। কি হতে পারে এর পরের সময়টা, মানে মেয়ে কি আদৌ ট্রেকিংয়ে থাকবে নাকি বাবাকে ওরকম দেখে আর ট্রেকিংয়ে আসবে না, এক। দ্বিতীয়, বিকাশ মাকাল অত্যন্ত অল্প বয়সী ঝকঝক একটি ছেলে, আমরা পেছনে আমরা তাদের বাড়িতে গেছিলাম আজকে, কথা বলেছি তার পরিবারের সাথে। দুর্ভাগ্যজনকভাবে তাদের বাড়িতে শুনছিলাম যে তাদের পরিবারে আর সেরকমভাবে কোনো পুরুষ নেই এই জেনারেশনে, এবং তার অতি সম্প্রতি বিয়ে, মানে রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। আরেকটি ছেলে রিচার্ড মন্ডল, সেও খুব অল্প বয়স, মানে একদম অল্প বয়সী ছেলেপুলেরা তারা হারিয়ে গেল।
তাদের পরিবার কোথায় যাবে আমরা এখনো জানি না যে তাদের পরিবার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। কারণ একটি ছেলে বা একটি মেয়ে, ধরে নেওয়া যাক যে আজকের যুগে একটি ছেলে বা একটি মেয়ে সাধারণত পরিবারে থাকে, এবং তার ফলে একজন যদি হারিয়ে যায় অনেক সময় পরিবারটাই ধ্বংসের মুখে চলে যায়। মানে শুধু এই ছেলেটি ধ্বংস হলো এরকম নাও হতে পারে, হতে পারে যে এই কারণের জন্য পুরো সমাজে এই পুরো পরিবারটা ধ্বংসের জায়গায় চলে যেতে পারে। এইগুলোকে আপনারা দুজনেই প্রশিক্ষণ দেন, নিজেরা দীর্ঘদিন ধরে গেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা এটাকে কিভাবে ডেসক্রাইব করবেন, আপনাদের চোখে কিভাবে দেখবেন? আমি প্রথমে আপনার কাছেই আসি উজ্জ্বলদা। পরিবার যদি ধ্বংসের দিকে যায়, এই খেলা মানে মারণ খেলা না হয়ে যায়, এটা খেলা বলছেন, স্পোর্টস বলছেন, মারণ খেলার দিকে চলে যাচ্ছে। তো দেখো, একটা জিনিস যেটা আমরা ছোট থেকে দেখছি, আমাদের একটা সময় ছিল যখন আমরা এই রক ক্লাইম্বিং করতে আসতাম বা করতে আসতাম বা বা একদম সাধারণভাবে বাড়িতে যখন খেলাধুলা এটা ওটা সেটা একটু ডান পিঠে যা গোছের যেমন কাজকর্ম হয়, তাতে কিন্তু আমাদের পরিবারের খুব যে সমর্থন ছিল তা নয়, কিন্তু একেবারে যে রেস্ট্রেন করে দিত তা নয়, আমাদেরকে আটকে দেওয়া হতো তা নয়। কিন্তু আজকালকার যে পরিস্থিতি, বিভিন্ন রকমের পরিস্থিতি, সামাজিক পরিস্থিতিও একটু অন্যরকম, বা পড়াশোনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে, যাতে কিনা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা খুব 5 দিনের একটা কনডেন্স রক, 4 দিনের 5 দিনের একটা রক ক্লাইম্বিং কোর্স করাই, বিভিন্ন ক্লাব করে, ওরাও করায়, আমরা করাই, বিভিন্ন ক্লাব আছে যারা করে। এই ক্লাব সরকারিভাবেও তো বোধহয় হয় না, সরকারিভাবে মানে এটা সরকারি স্পন্সরশিপ আছে, সরকারের সহায়তা আছে এবং সরকারের অনুমোদন আছে, কিন্তু করায় এটা বিভিন্ন অথরাইজড ক্লাব যারা, তারাই করায়, তারা এগুলো নিয়ে গিয়ে পাহাড়ে শেখায়। সেখানে কিন্তু আমাদের আজকাল দেখা যাচ্ছে এই ছেলেদের অভাব। মানে আমি আমি গার্জিয়ানদের খানিকটা দোষী দিতে চাইছি, তারা ছোট থেকে ছেলে মেয়েদেরকে এই যে আগলে রাখছে, আগলে রেখে তাদেরকে কিন্তু যখন যখন সে এমন একটা জায়গায় পৌঁছালো, যখন তার বয়স মানে মাইনরিটি থেকে সে অ্যাডাল্ট হয়ে গেল, সে কিছু উপার্জন করতে শিখলো, সে এবার কিন্তু আর বাড়ির লোকের কথা শুনবে না, সে তখন তার নিজের পছন্দ মতো এইসব কাজ অ্যাক্টিভিটিগুলো করবে। কিন্তু তাকে যে সময়ে এই জিনিসটা শিখিয়ে দেওয়ার কথা ছিল, যদি গার্জেনরা একটু সেই সময় একটু কনসাস হতেন এবং একটু যদি এই জায়গাটা একটু ছাড় দিতেন তাদেরকে, যে যা এরা তো একটা গ্রুপ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদেরকে শেখাবে, শিখিয়ে নিয়ে আসবে, তাদের সমস্ত দায়িত্বভার নিয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে অ্যালাউ করে দিত, তাহলে কিন্তু আজকে অনেক ছেলেই এরকমভাবে বেরিয়ে আসতে পারে। কিন্তু কিন্তু এই লিস্ট দেখলে তো বাবা মা আরো বেশি ভয় পাবে। কেন ভয় পাবে? আজকে জানা থাকলে তো এটা হতো না। আমি তো আজকের এই ঘটনাটা বলছি, আজকে যদি আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই সব ছেলেগুলির মধ্যে অন্তত মেজরিটি কোর্স করা হতো এবং অভিজ্ঞতা যদি 2-4 জনের থাকতো, তাহলে কিন্তু আজকে এদের এই পরিণতি হতো না, কোনোভাবেই হতো না। হয়তো 2-1 জনের ক্যাজুয়ালিটি হতো, কিন্তু এইরকমভাবে পুরো গ্রুপের এইরকমভাবে টোটাল টিমের এইভাবে ক্যাজুয়ালিটি, এরকম ক্যাজুয়ালিটি, কারণ আপনাকে বুঝতে হবে এই সময় এই দুটো টিমের এরকম হয়েছে, সেই সময় কিন্তু আরো 50টা টিম কিন্তু একই সঙ্গে রয়েছে, তারা কেন সার্ভাইভ করে গেল? কোনো তো ম্যাজিক কিছু নেই এখানে, শুধুমাত্র ওই নলেজের অভাব। এবং এই নলেজের অভাবে, যেমন ছেলেমেয়েরা যখন তারা স্কুলে ছিল তখন তাদের গার্জিয়ানদের অধীনে, গার্জিয়ানরা ছাড়েননি। আমরা সেটাই বলতে চাইবো যে গার্জিয়ানরা ওই সময় যখন তাকে একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে একটা জিনিস শেখানো হচ্ছে, ছেড়ে দিক তাকে, ছেলেকে একটু ডিপেন্ডেন্ট হতে দিক, ইন্ডিপেন্ডেন্ট হতে দিক, তবে না আজকে সেই এই জায়গাটায় পৌঁছতে পারছে। আজকে তো ও যখন গেল তখন তো তার না আছে ওই বেসিক জায়গাটা, এখন না আছে প্যারেন্টসের উপরে কন্ট্রোল, মানে পুরোপুরি হাফ হার্টেড। হ্যাঁ, প্যারেন্টসের কন্ট্রোলটা নেই। আর আজকে অন্য তো টিভির বিভিন্ন প্রতিবেদন দেখে বুঝতে পারছি, তারা তো বলছেন যে আমরা বারণ করেছিলাম, তাদের কন্ট্রোল নেই তো। এখন ছেলে রোজগার করতে শিখে গেছে, একটা বয়স হয়ে গেছে, তারপরে সে তো তার মনের মতো কাজ করবে, তাহলে তার কন্ট্রোলটা পরিবারের আর কন্ট্রোল থাকলো না। অথচ এই সময়ের মধ্যে তার যে নলেজ গ্যাদার করার কথা ছিল, যেটা করে রাখলে কিন্তু আজকে এই সমস্যাটা কম হতো, সেই জায়গাটা কিন্তু ওই পরিবারের গার্জিয়ানরাই কিন্তু তাকে দেননি। দেবরাজ, আপনি কি বলবেন? আমার মনে পড়ে 2016-তে আপনি এভারেস্ট সাবমিট করে আসার পর আপনার সাথে আমার যোগাযোগ হয়েছিল। আপনিও বাড়িতে একমাত্র ছেলে, আপনার বাবার সাথে আমার কথা হচ্ছিল, তারও প্রথমে একটা টেনশন কাজ করছিল, যদিও আপনি যেতে পেরেছিলেন। তো আপনি আজকের যুগকে কি বলবেন? আপনি যে এই জেনারেশন যারা যাচ্ছে, হয়তো প্রিপারেশন নিয়ে, উজ্জ্বলদা বললেন, একদম খুব খাঁটি কথা বললেন যে প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো, আপনি কি বলবেন এই সমাজের জন্য?
দেখুন ওই কথাটাই আবার বলতে চাই, এটা এমন একটা খেলা যেখানে পদে পদে বিপদ, কিন্তু আমাদের ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয়। টার্ন অ্যারাউন্ড পয়েন্ট, আমি কতটা এগোবো, কতটা কোন পয়েন্ট থেকে পেছবো, এটা কিন্তু আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র আমি অধিকারী, এবং এই সিদ্ধান্তের ভুলচুক হলেই কিন্তু আমার বিপদ দেখে আসবে। আপনি এই পর্বত আরোহণ বা পর্বত অভিযান বা পর্বত পদচারণা থেকে অনেক বেশি ভয়ঙ্কর খেলা হচ্ছে কার রেসিং। সেখানে কি তার মানে কেউ যাচ্ছে না? আপনি বলুন তো, আজকে পথ দুর্ঘটনায় সারা ভারতবর্ষে প্রত্যেক দিন কতজন মারা যায়? তাহলে কি কেউ রাস্তা পেরোবে না, না গাড়ি নিয়ে রাস্তায় বেরোবে না? বিপদ তো সর্বক্ষেত্রেই আছে, কিন্তু সেই বিপদের মাত্রাটা কমাতে হবে। ঠিক আছে, কত পার্সেন্ট মানুষ পাহাড়ে মারা যায়? এভারেস্ট বা 8000 মিটারের উচ্চতর শৃঙ্গে যে অভিযান হয় তাতে ডেটাবেস অনুযায়ী হয়তো 100 জনে 3.5 জন মারা যায়। যাইও তো অনেক কম। হ্যাঁ, বেশি জন গেলে হয়তো আরো বেশি মারা যেতে পারতো, সেটাও তো হতে পারতো। সেটা হতে পারতো, কিন্তু সেই অনুযায়ী তো রাস্তাঘাটে পথ দুর্ঘটনার সংখ্যা, মৃতের সংখ্যা পার্সেন্টেজ অনেক বেশি। ঠিক আছে, এই জন্য বিপদ জীবনের সর্বক্ষেত্রেই আছে, কিন্তু নিজেকে তৈরি হতে হবে। আমরা যেমন ছোটবেলা থেকে রাস্তা কিভাবে পেরোতে হবে, যে সিগন্যাল পড়লে তারপর রাস্তা পেরোনো বা হাত দেখিয়ে রাস্তা পেরোনো, ঠিক আছে, যেমন ছোট থেকে শিখি। এবং পর্বত আরোহণ বা পর্বত পদচারণের ক্ষেত্রেও যদি নিয়মগুলো ঠিকঠাক ফলো করি। হ্যাঁ, আবারও বলছি যে কিছু ক্ষেত্র আছে যেখানে বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল, যেখানে আমরা কোনোভাবেই নিজেদেরকে বাঁচাতে পারি না। ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা যদি নিজেদেরকে প্রকৃত প্রশিক্ষিত করে সেইভাবে আমরা কিন্তু এই খেলাটায় যদি আসি, তাহলে কিন্তু আমার মনে হয় বিপদ অনেকাংশেই কম। মানে দুজনেই একই কথা বলছেন যে প্রশিক্ষণ নিয়ে এই খেলাতে একদম। এখন যদি আমি ক্রিকেট খেলতে জানি না, এখন যদি পৃথিবীর যে সর্বোচ্চ জোরে গতিতে বল করে ডিউস বল নিয়ে আমাকে যদি একটা ব্যাট নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি কি একটা বলও খেলতে পারবো, নাকি আমার চোট আঘাত পেয়ে মৃত্যুর সম্ভাবনা বাড়বে? ঠিক, মানে যদি হেলমেট বা প্যাড না পরি, হেলমেট থাকলেও আমি আঘাতপ্রাপ্ত হব, আমি চোখে বল দেখতেই পাবো না। আমার তো সেইভাবে তৈরি হয়নি, আমি তো ওটার জন্য প্রশিক্ষিতই নেই। আমরা এতক্ষণ কথা বলে নিলাম দুই মাউন্ট এভারেস্ট জয়ী, যারা দীর্ঘদিন ধরে হিমালয়ের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। শুধু হিমালয় কেন, ভারতবর্ষের আরও বিভিন্ন যে পর্বতমালা রয়েছে সেগুলোর বিভিন্ন জায়গায় তারা সামিট করেছেন। তারা ভার্জিন পিক পর্যন্ত সামিট করেছেন বিভিন্ন সময়, মানে একদম কেউ কোনোদিন কোথাও যায়নি এরকম পিকও তারা সামিট করেছেন, মানে একদম নতুন রাস্তা তারা সামিট করেছেন। তারা দুজনেই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে এই ফিল্ডে বা এই স্পোর্টসে তো ছেলেমেয়েরা আসবেই, কোথাও গাইডেন্স এবং কোথাও প্রশিক্ষণের বোধহয় প্রয়োজনীয়তা সত্যি সত্যি ছিল। এটা থাকলে হয়তো আজকে আমরা চ্যানেলে এইরকম একটা লিস্ট নিয়ে বসতাম না। এবং দুজনকেই, উজ্জ্বলদা এবং দেবরাজ দুজনকেই বলছি যে একদম দুর্গাপূজার পরে বিজয়া করতে, এইভাবে বিজয়া করতে কোথায় কোথাও ভালো লাগছে না আমাদের। এবং পরবর্তী সময় আমরা নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে আবার এইখানে বসবো, কিন্তু সেটা কোথায় অন্য কোনো আঙ্গিকে, কোনো আনন্দের খবর দিয়ে। দুজনের কাছেই প্রত্যাশা করবো যে আপনারা আবার কোনো কিছু সাবমিট করে আসবেন এবং এই চ্যানেলে সংকেত মিডিয়া এসে আপনারা বসবেন। কিন্তু আর যেন কোনো দিন, এটাই মানে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবো যে আর কোনো দিন যেন আমাদের এইরকম বিষাদ মাখা টেবিলের টপিক না। একদমই তাই, আমরাও সেটা চাই যে আমরা আবার আসি, অন্তত পাহাড়ে আরো নতুন নতুন কোনো অ্যাচিভমেন্ট হয়েছে সেসব নিয়ে আলোচনা, নতুন গল্প পাহাড়ের। কিন্তু এই বিষাদ মাখা সন্ধে আর বোধহয় কোনোদিন আপনাদের সঙ্গে আমরা কিন্তু চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, বিজয়ের প্রীতি শুভেচ্ছা নেবেন এবং নিশ্চয়ই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে এই অ্যাডভেঞ্চারে নিশ্চয়ই নিয়ে আসবেন, কিন্তু ঠিক যেভাবে আনলে তারা আনন্দ পাবেন সেটা আপনারা একটু এনাদের কথা মতো সেই গাইডেন্সে চলবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো নমস্কার। Subscribe our channel, press the bell icon.